পৃষ্ঠ সংখ্যা 402, প্রশ্ন সংখ্যা 25। স্বাধীনোত্তরকালে ভারতে আধুনিক প্রযুক্তিবিদ্যার অগ্রগতির বিবরণ দাও। ভারতে আধুনিক প্রযুক্তিবিদ্যার অগ্রগতি। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর থেকে ভারতে দ্রুত শিল্পায়নের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়। শিল্পায়নের জন্য আধুনিক প্রযুক্তিবিদ্যা প্রসারের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যাই হোক, স্বাধীন ভারতে আধুনিক প্রযুক্তিবিদ্যা যথেষ্ট অগ্রগতি ঘটে। নিচে এই অগ্রগতি বিবরণ তুলে দেওয়া হলো। 1. নেহেরুর ভূমিকা। জওহরলাল নেহেরু উপলব্ধি করেছিলেন যে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যার অগ্রগতির উপর স্বাধীন ভারতের শিল্পায়নের অগ্রগতি নির্ভর করছে। তিনি মনে করতেন যে ভারতে এখনই শিল্প বিপ্লব ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই দেশে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি যথেষ্ট প্রসার ঘটানো উচিত। এ প্রসঙ্গে ঐতিহাসিক এস গোপাল বলেছেন যে গান্ধী, লেনিন বা আইনস্টাইনের মতো মৌলিক চিন্তার অধিকারী নেহেরু ছিলেন না, কিন্তু তিনি সর্বদা সৃষ্টিশীল প্রেরণার দ্বারা পরিচালিত হতেন। তিনি বিজ্ঞানের বাস্তব প্রয়োগ ঘটিয়ে তাকে নতুন ভারত গঠনের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন। প্রযুক্তির উন্নতির জন্য তিনি সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। নেহেরুর উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে গবেষণার জন্য প্রায় 50টি জাতীয় গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। 2. বিজ্ঞানীদের ভূমিকা। ভারতে প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, হোমি জাহাঙ্গীর ভাবা, ডক্টর বিক্রম সারাভাই, শান্তিস্বরূপ ভাটনগর। হোমি ভাবার উদ্যোগে ভারতের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাটমিক এনার্জি কমিশন অব ইন্ডিয়া স্থাপিত হয়। 3. কৃষি প্রযুক্তি। ভারতের কৃষি প্রযুক্তি উন্নতির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে অসামান্য অবদান রাখেন বিজ্ঞানী শ্রী সুব্রমণ্যম। তিনি গবেষণার উন্নততর কৃষি বীজ তৈরি করে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করেন। জলসেচের ব্যাপারে প্রসারের ফলে 1947 খ্রিস্টাব্দ থেকে 1962 খ্রিস্টাব্দের মধ্যে অতিরিক্ত 45 মিলিয়ন কৃষি জমি জলসেচের আওতায় আসে। খাদ্য উৎপাদনও 34 মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি পায়। 4. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। ভারতে প্রযুক্তি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এনআর সরকারের সভাপতিত্বে 22 সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। এই কমিটি আমেরিকা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি অনুকরণে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠার পক্ষে অভিমত দেয়। সেই অনুসারে তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ 1951 খ্রিস্টাব্দের 18 আগস্ট পশ্চিমবঙ্গের খড়গপুরে এই প্রতিষ্ঠান স্থাপন করেন। পরবর্তীকালে মাদ্রাজ, বোম্বাই, কানপুর, দিল্লিতে আইআইটি প্রতিষ্ঠিত হয়। প্রযুক্তির উন্নতি বিষয়ে গবেষণার উদ্দেশ্যে মধ্যপ্রদেশের ইন্দোরে 1984 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিস বা সিএটি ক্যাট। 5. মহাকাশ ও পরমাণু গবেষণা। মহাকাশ গবেষণা অগ্রগতির উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা 1960-এর দশকের শুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গড়ে তোলা হয়। ভারতে মহাকাশ গবেষণা কর্মসূচিতে অসামান্য অবদান রাখেন পদার্থবিদ ডক্টর বিক্রম সারাভাই। এজন্য তাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ভারতে পরমাণু শক্তি গবেষণা ক্ষেত্র যথেষ্ট অগ্রগতি ঘটে। ভারত 1974 খ্রিস্টাব্দের 18 মে রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। 6. প্রতিরক্ষা প্রযুক্তি। স্বাধীনতা লাভের পর ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে। 1958 খ্রিস্টাব্দে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1962 খ্রিস্টাব্দে চীনের কাছে ভারতের পরাজয়ের ঘটনা জওহরলাল নেহেরুকে প্রতিরক্ষা বিষয়ে যত্নবান করে। এর ফলে রাশিয়ার সহায়তায় ভারতের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পৃষ্ঠ সংখ্যা 403। 7. সম্প্রচার প্রযুক্তি। ভারতে 1927 খ্রিস্টাব্দে বেতার সম্প্রচার শুরু হলেও তা স্বাধীনতা লাভের পরবর্তীকালে যথেষ্ট প্রসারিত হয়। অল ইন্ডিয়া রেডিও 1957 খ্রিস্টাব্দে আকাশবাণীতে পরিণত হয়। 1959 খ্রিস্টাব্দে ভারতে দূরদর্শন সম্প্রচার শুরু হয়। 1965 খ্রিস্টাব্দের মধ্যে এর যথেষ্ট প্রসার ঘটে। 1960-এর দশকে ভারতের কম্পিউটার সফটওয়্যার গবেষণা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটে। ব্যর্থতা। ভারতে প্রযুক্তিবিদ্যা অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও এই অগ্রগতি মোটেই আশানুরূপ হয়নি। এর কয়েকটি কারণ ছিল। 1. জনবিস্ফোরণ। স্বাধীনতা লাভের পরবর্তী 60 বছরে ভারতের জনসংখ্যা অন্তত 3 গুণ বৃদ্ধি পায়। এর মধ্যে অন্তত 1/3 দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই উত্তরাধিকারী জনসংখ্যা বৃদ্ধি প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। 2. অর্থ সংকট। ভারতের প্রযুক্তির উন্নতিতে অর্থ বিনিয়োগের পরিমাণ খুবই কম ছিল। ভারতের তুলনায় আমেরিকায় বিশ্বে অর্থ বিনিয়োগ হয় অন্তত 75 গুণ বেশি। উপসংহার। কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাধীন ভারতের প্রযুক্তিবিদ্যা যথেষ্ট উন্নতি ঘটেছে। এর অন্যতম উদাহরণ হল কৃষি প্রযুক্তিতে অগ্রগতির অন্যতম দৃষ্টান্ত কৃষিক্ষেত্রের সবুজ বিপ্লব। শক্তি এবং ইস্পাত উৎপাদনের হার বৃদ্ধি দেশে প্রযুক্তিবিদ্যার অগ্রগতিতে বিশেষ সহায়তা করেছে। ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির অবদান অনস্বীকার্য।
প্রশ্ন সংখ্যা 26, সমাজতন্ত্র বলতে কি বোঝায়? পরাধীন ভারতের সমাজতান্ত্রিক ভাবধারা প্রসারের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাভাবনার সম্পর্কে আলোচনা করো। সমাজতন্ত্র মার্ক্সবাদী আদর্শে সমাজতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন কাঠামো বলে মনে করা হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়। এক, অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতন্ত্র বলতে বোঝায় সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা অবসান ঘটিয়ে রাষ্ট্র মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা। 2, কোনো সমাজে যে ব্যবস্থার মাধ্যমে সমাজের সবাই মিলে উৎপাদন করে এবং উৎপাদিত সামগ্রী সবাই মিলে ভোগ করে তা সমাজতন্ত্র নামে পরিচিত। 3, অন্যভাবে বলা যায় শোষণমুক্ত সমাজের নাম হলো সমাজতান্ত্রিক সমাজ। এই ব্যবস্থায় কারোর কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে না যার দ্বারা অন্য শ্রমকে শোষণ করা যায়। এক কথায় শ্রেণীহীন সমাজের নাম হলো সমাজতান্ত্রিক সমাজ। সমাজতন্ত্রে কোনো শোষক শোষিত ধনী গরিবের শ্রেণীভেদ থাকে না। রাশিয়ায় V.I. লেনিনের নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে বলশেভি বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1949 খ্রিস্টাব্দে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরাধীন ভারতের সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার। পরাধীন ভারতে বিংশ শতকের প্রথম দিকে সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার শুরু হয়। ভারতের সাম্যবাদী নেতৃবৃন্দ দেশের কৃষক ও শ্রমিকদের নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। তখন থেকেই ভারতের সমাজতন্ত্রের প্রসার ঘটতে থাকে। বিংশ শতকে ভারতের সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার সম্পর্কে নিচে কয়েকটি উল্লেখ করা হলো। 1, কমিউনিস্ট পার্টি। 1917-তে রুশ বিপ্লবের সাফল্যের সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ভারতীয়দের মানসিক শক্তি বৃদ্ধি পায়। 1925-এ কানপুরের এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এই পার্টির উদ্যোগে ভারতের সমাজতান্ত্রিক ভাবধারার দ্রুত প্রসার শুরু হয়। দেশের দরিদ্র কৃষক ও শ্রমিকদের উপর কমিউনিস্ট পার্টি যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। 2, কংগ্রেস। স্বাধীনতার আগে কংগ্রেসের অভ্যন্তরে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু প্রমুখ তরুণ নেতা সমাজতান্ত্রিক আদর্শের সপক্ষে সওয়াল করেন। তাদের প্রভাবে কংগ্রেস দল 1936-এ তার দলীয় নীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতির আদর্শ গ্রহণ করে। তাছাড়া কংগ্রেসের বামপন্থী যুবগোষ্ঠীর নেতা জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন প্রমুখ কংগ্রেসের অভ্যন্তরে সমাজতন্ত্রী দল গঠনের পরিকল্পনা করেন। অবশেষে 1934-এ বোম্বাইতে এক অনুষ্ঠানে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত। সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তা। জওহরলাল নেহরু লন্ডনে পড়াশোনার সময় 1910 থেকে 1912 এই সময় থেকে সমাজতান্ত্রিক ভাবধারার প্রতি আকৃষ্ট হন। অবশ্য এই সময় বাস্তব জগতে অভিজ্ঞতা থেকে নয়, পুঁথিগত বিদ্যা থেকে নেহরুর মনে সমাজতান্ত্রিক ভাবধারার আদর্শ গ্রথিত হয়েছিল। পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে তিনি দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার শাসনকালে তিনি ভারতীয় সমাজে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1, সমাজতন্ত্রের প্রতি অনুরাগ। নেহরু মার্ক্সবাদী শ্রেণী সংগ্রামের আদর্শে বিশ্বাসী না হলেও সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি 1927 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন। সেখানকার সমাজতান্ত্রিক ব্যবস্থায় অতি দ্রুত দেশে অর্থনৈতিক বিকাশের বিষয়টি তার নজরে আকর্ষণ করে। সাম্যনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা রাশিয়ার শ্রেণীহীন সমাজের ধারণা নেহরুর সমাজতান্ত্রিক চেতনাকে অনুপ্রাণিত করে। তিনি মার্ক্সবাদী চিন্তাধারার দ্বারাও প্রভাবিত হন। তিনি উপলব্ধি করেন যে এদেশে গণতান্ত্রিক কাঠামোয় সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের ঐক্য, সংহতি ও সুস্থিতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 2, মতাদর্শ। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিদেশি সমাজতান্ত্রিক রাষ্ট্রের ধাঁচে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন না। পৃষ্ঠা 404। তিনি ভারতে আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সমাজতন্ত্রের প্রসার ঘটাতে চেয়েছিলেন। এক কথায় নেহরুর সমাজতান্ত্রিক ভাবনা ছিল বাস্তববাদী এবং দেশীয় পরিস্থিতির সঙ্গে মানানসই। তার সমাজতান্ত্রিক নীতি মূল লক্ষ্য ছিল মুনাফা অর্জন নয়, সমাজতন্ত্রের অগ্রগতি এবং আয় সম্পদের সুষম বন্টন। ভারতের মতো দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর পরিবর্তনের উপায় হল সমাজতন্ত্র। 3, আবাদী অধিবেশন। পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে সমাজতন্ত্র মানুষের যাবতীয় রোগ দূর করতে সক্ষম। একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক দুর্দশা দূর করা সম্ভব। তিনি 1955-তে অনুষ্ঠিত কংগ্রেসের আবাদী অধিবেশনে ভারতের সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার নীতি তুলে ধরেন। ভারতের জাতীয় কংগ্রেস তার সমাজতান্ত্রিক কাঠামোর আদর্শ গ্রহণ করে নেয়। 4, মুখ্যমন্ত্রীদের প্রতি পত্র। নেহরু 1961 খ্রিস্টাব্দে মুখ্যমন্ত্রীদের লিখেছেন যে কোট, আমরা যখন সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক ধাঁচের কথা
সমাজের কথা বলি তখন সামাজিক ন্যায় বিচারের কথাই বলি। আনকোট। উপসংহার। অধ্যাপক ভবতোষ দত্ত মনে করেন যে ভারতের সংসদীয় গণতন্ত্র সোভিয়েত ধাঁচে কর্মসূচি প্রতিস্থাপন করা নেহেরুরই কৃতিত্ব। নেহেরুর পরবর্তীকালে তার কন্যা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ভারতের সমাজতান্ত্রিক ভাবধারা প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তবে অনেকেই অভিযোগ করেন যে স্বাধীনতা লাভের পর থেকে শুরু করে আজ পর্যন্ত জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশি সময় কেন্দ্রের ক্ষমতা আসীন ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা বাস্তবে ভারতের সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে পারেনি। তাদের এই উদ্যোগ অনেকটা তত্ত্বকথায় থেকে গেছে। প্রশ্ন ৭ স্বাধীন ভারতে গৃহীত বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপগুলো উল্লেখ করো। স্বাধীন ভারতের সমাজতান্ত্রিক পদক্ষেপ। স্বাধীনতা লাভের পূর্বেই কংগ্রেস সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাজতান্ত্রিক ভাবধারার দ্বারা আকৃষ্ট হন। 1947-এ স্বাধীনতা লাভের পর ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের অর্থনৈতিক কর্মসূচিতে সমাজতান্ত্রিক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ১. বামপন্থী আন্দোলন। ভারতের কমিউনিস্ট পার্টি ও চরমপন্থী সমাজতান্ত্রিক দলগুলো ভূস্বামী ও জমিদারদের বিরুদ্ধে দেশে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে। তাদের উদ্যোগে বাংলার কৃষকরা ভূস্বামীদের বিরুদ্ধে 1940-এর দশকে তেভাগা আন্দোলন শুরু করে। আন্দোলনকারী ভাগচাষীর উৎপন্ন ফসল অর্ধাংশের পরিবর্তে 2/3 দাবি করে। এছাড়া দাক্ষিণাত্যে হায়দ্রাবাদের তেলেঙ্গানায় স্বাধীনতা লাভের পরবর্তী 1 বছর ধরে জমিদারি অত্যাচারের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ চলে, যা তেলেঙ্গানা বিদ্রোহ নামে পরিচিত। এইসব বিদ্রোহ কৃষক শোষণের অবসানে সরকারকে সচেতন করে। ২. মিশ্র অর্থনীতি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে ভারতের স্বাধীন ভারতে তার প্রস্তাবিত অর্থনৈতিক আদর্শ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার আদর্শ ছিল যে ১. সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা বজায় থাকবে, ২. ভারী শিল্পে রাষ্ট্রীয় মালিকানার অস্তিত্ব থাকবে, ৩. সমবায় ভিত্তিক গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা হবে। এভাবে নেহেরু সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব বজায় রেখে ভারতে মিশ্র অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেন। এই ধরনের অর্থনীতিতে সমাজতান্ত্রিক ভাবধারা বিদ্যমান। ৩. জমিদারি প্রথার অবসান। স্বাধীনতা লাভের সময় দেখা যায় যে গ্রামের বেশিরভাগ জমি মুষ্টিমেয় কিছু ধনী ভূস্বামীর হাতে কেন্দ্রীভূত হয়েছে এবং দেশে বিপুল সংখ্যক কৃষক ছিল ভূমিহীন। এই বৈষম্য দূর করা সরকারের আশু কর্তব্য হয়ে দাঁড়ায়। কংগ্রেস কৃষি সংস্কার কমিটি 1949-এ ঘোষণা করে যে স্বাধীন ভারতের কৃষি ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগীর স্থান নেই, জমির মালিকানা থাকবে কৃষকের হাতে। অর্থাৎ এই কমিটি লাগনজাত জমিদার নীতির কথা ঘোষণা করে প্রকৃত কৃষকের হাতে জমির মালিকানা প্রদানের কথা বলে। সেই অনুসারে সরকার 1951-1955-তে আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ করার কথা ঘোষণা করে। জমিদাররা প্রতিরোধের পথে গেলে 1956-এর মধ্যে অধিকাংশ রাজ্যে জমিদারি প্রথার অবসান ঘটে এবং কৃষকদের হাতে জমির মালিকানা আসে। ৪. জমির ঊর্ধ্বসীমা। জমিদারি প্রথার অবসানের পর প্রতিটি নাগরিকের ব্যক্তিগত জমির মালিকানা সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। 1959-এর নাগপুর অধিবেশনে কংগ্রেস জানায় যে প্রতিটি রাজ্য সরকারকে জমির ঊর্ধ্বসীমা বেঁধে দিতে হবে। এবং 1961 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন রাজ্য জমির ঊর্ধ্বসীমা বেঁধে দেয়। পশ্চিমবঙ্গে জমির ঊর্ধ্বসীমা স্থির হয় 25 একর। এর ফলে বিভিন্ন রাজ্যে জমিদারদের অধীনস্থ জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করা হয়। বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ প্রমুখ নেতৃবৃন্দ সর্বদয় আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভূমি বন্টনের উদ্যোগ নেন। ৫. রাজন্য ভাতার বিলোপ। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর বেশ কিছু দেশীয় রাজ্য ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করে। প্রথম দিকে দেশীয় রাজ্যগুলি রাজাদের রাজন্য ভাতা দেওয়া হলো। কিছুকাল পর সরকার রাজন্য ভাতার বিলোপ ঘোষণা করে, ফলে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। ৬. সমাজতান্ত্রিক রাষ্ট্র। 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে উল্লেখ করা হয়। এইভাবে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। ৭. জাতীয়করণ। সরকার বিভিন্ন বীমা ও কিছু বৃহৎ ব্যাংকে জাতীয়করণ করে, ফলে ব্যক্তিগত উদ্যোগের স্থলে জাতীয় উদ্যোগ বৃদ্ধি পায়। এর দ্বারা দেশের জনগণের হাতে প্রত্যক্ষ সুফল আসার সম্ভাবনা দেখা দেয়। পৃষ্ঠা সংখ্যা 405। ৮. কর আরোপ। ধনীদের আয়, সম্পদ ও আর্থিক লেনদেনের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করে সরকার জাতীয় আয় বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি নেহেরুর লক্ষ্য ছিল দরিদ্র কৃষক ও শ্রমিকদের করের আওতার বাইরে রাখা। ৯. অনগ্রসরদের জন্য ব্যবস্থা।
সমাজতান্ত্রিক পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পিছিয়ে পড়া তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়গুলোকে সমাজের মূলস্রোতের সমপর্যায়ে উন্নীত করা। এজন্য ভারতের সংবিধান এসব পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া অস্পৃশ্যতার মতো অসামাজিক বিষয়গুলোকে আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করে এসব জাতিকে মর্যাদা দানের ব্যবস্থা করা হয়েছে। 10. কমিউনিস্ট সরকারের ভূমিকা। ভারতের কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে 1960-এর দশকে কেরালায়, 1970-এর দশকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। এই সরকার নিজ নিজ রাজ্যে বিভিন্ন সমাজতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করে। উপসংহার: সংবিধানে ভারতকে সমাজতন্ত্র বলে অভিহিত করা হলো। সমাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে সকল অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যদিও তা যথেষ্ট ছিল না, তবু আশা করা যায় যে সরকার ভবিষ্যতে আরও বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করে ভারতকে প্রকৃত সমাজতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন 28. স্বাধীন ভারতে গৃহীত বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপগুলো মূল্যায়ন করো। স্বাধীন ভারতের সমাজতান্ত্রিক পদক্ষেপের মূল্যায়ন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সক্রিয় উদ্যোগে দেশে বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপ গৃহীত হয়। ফলে ধনী ভূস্বামীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হয়। দেশে জমিদারি প্রথার অবসান ঘটে। ভূস্বামীদের ব্যক্তিগত সম্পত্তির ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। ধনীদের সম্পদ আয়ের ওপর কর আরোপিত হয়। বিভিন্ন ধনবান অর্থনৈতিক সংস্থা জাতীয়করণ হয় ইত্যাদি। অন্যদিকে দরিদ্র শ্রেণীকে বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়া হয়। এভাবে ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে বৈষম্য হ্রাসের ক্ষেত্র প্রস্তুত হয়। তবে ভারতের প্রকৃত সমাজতান্ত্রিক আদর্শ রূপায়ণ করা সম্ভব হয়নি। ভারতের সমাজতান্ত্রিক কর্মসূচি অপ্রতুলতার বিভিন্ন দিকগুলো হলো: 1. মার্ক্সবাদী সমাজতন্ত্র নয়। সংবিধানে ভারতবর্ষকে সমাজতন্ত্র বলে অভিহিত করা হয়েছে, তবে ভারতে কোনোভাবে সোভিয়েত রাশিয়া বা চীনের মতো মার্ক্সীয় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ভারতের সমাজতান্ত্রিক অর্থনৈতিক কর্মসূচি খুবই অপ্রতুল। রাশিয়া বা চীনের মতো অর্থনৈতিক সাম্য ভারতে প্রতিষ্ঠিত হয়নি। 2. জমিদারি প্রথার দৌরাত্ম্য। ভারত সরকার জমিদারি প্রথা বিলোপ ঘোষণা করলেও ঘুরপথে জমিদারি প্রথা দৌরাত্ম্য অব্যাহত থাকে। সরকার জমিদারদের ব্যক্তিগত সম্পত্তির ওপর মৌলিক অধিকারের বিষয়টি প্রায় স্বীকার করে নেয়। ফলে জমিদাররা যে জমি হারায় তার বিনিময়ে সরকার তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেয়। তাছাড়া জমিদাররা ব্যক্তিগত চাষের জমি হিসেবে যথেষ্ট পরিমাণ জমি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। 3. জমির ঊর্ধ্বসীমা আইন লঙ্ঘিত। সংবিধান সংশোধনের মাধ্যমে স্বাধীন ভারত সরকার 1951-1955 খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে জমিদারি প্রথা বিলুপ্তি পর 1961 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন রাজ্যে ব্যক্তিগত অধীনে সর্বোচ্চ কি পরিমাণ জমি রাখা যাবে সে বিষয়ে আইন পাশ করা হয়, কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে সে আইন কার্যকরী হয়নি। জমিদাররা আইনের ফাঁক দিয়ে নামে বেনামে বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দিয়ে বিপুল পরিমাণ জমি নিজেদের অধিকারে রাখতে সক্ষম হয়। তাছাড়া 5 জনের বেশি সদস্য বিশিষ্ট পরিবারগুলির জমির ঊর্ধ্বসীমা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। ফলে বিপুল পরিমাণ জমি জমিদার পরিবারগুলির হাতে থেকে যায়, যা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা উচিত ছিল। 4. দরিদ্র কৃষকদের প্রতি। জমিদারি প্রথা উচ্ছেদের ফলে ধনী ও মাঝারি কৃষকরা কিছুটা লাভবান হলেও এতে দরিদ্র প্রান্তিক কৃষকদের কোনো লাভ হয়নি। তাছাড়া ভূমি সংস্কারের অন্যতম উদ্দেশ্য ছিল কর ভার লাঘব করা, কিন্তু বাস্তবে অধিকাংশ রাজ্যে কৃষকরা অন্তত 20-25% এবং কোনো কোনো রাজ্যে আরও বেশি উৎপাদন কর দিতে বাধ্য হয়। 5. উৎপাদন ব্যাহত। জমিদারি প্রথার বিলোপ ঘটানো হলো বহু ক্ষেত্রে দরিদ্র কৃষকদের মধ্যে সঠিক ভূমি বন্টন হয়নি। ফলে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হলে বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয়। 6. সমবায় প্রথার বিরোধিতা। কৃষি সমস্যার সমাধানের উদ্দেশ্যে সরকার সমবায় প্রথায় চাষের প্রস্তাব বিবেচনা করলে দেশের উচ্চবিত্ত মাঝারি কৃষকরা প্রতিবাদে সামিল হয়। কেননা সমবায় প্রথায় চাষ শুরু হলে জমিতে ব্যক্তিগত অধিকার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। ফলে কৃষিক্ষেত্রে সমবায় প্রথা চালু করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়নি। 7. ব্যক্তিগত সম্পত্তির অধিকার। বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি হল দেশের নাগরিকদের সমস্ত ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটানো, কিন্তু ভারতে ব্যক্তিগত সম্পত্তি অধিকারে বিলোপ না ঘটিয়ে অধিকারকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার বলে সংবিধানে স্বীকার করা হয়েছে। ফলে ভারতে বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পত্তির মালিক ধনীদের সঙ্গে ভূমিহীন কোটি কোটি দরিদ্রের তীব্র বৈষম্য অব্যাহত রয়েছে। উপসংহার: ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে প্রয়োজন ছিল রাজনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা, কিন্তু এদেশে নাগরিকদের অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হওয়ায় রাজনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। পৃষ্ঠা 406। এজন্য মার্ক্সবাদীরা সমালোচনা করেন যে ভারতের সমাজতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে সমাজতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার পথে ভারত যতটা পথ অতিক্রম করেছে তাও কম কথা নয়।
প্রশ্ন 29, ভারতীয় উদারীকরণ কর্মসূচি প্রেক্ষাপট আলোচনা করো। ডক্টর মনমোহন সিং উদারীকরণের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করেন? এই কর্মসূচিগুলো কতটা সফল হয়েছিল? 1990-এর দশকে ভারতের কংগ্রেস সরকারের শাসনকালে দেশের অর্থনীতি প্রবল সংকটের মুখে পড়ে। এই সংকটকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও 1991 থেকে 1996 এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং 1991 খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে আমূল সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচি সাধারণভাবে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। উদারীকরণ কর্মসূচির প্রেক্ষাপট 1990-এর দশকে কংগ্রেস সরকার কর্তৃক অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ। 1. নেহেরুর উদ্যোগ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দেশে অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এইসব উদ্যোগ চালু করতে গিয়ে সরকারকে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুদান নীতি ও ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। এসব নিয়ন্ত্রণ পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল জাতীয়করণ, ধনীদের আয় ও সম্পদের উপর কর আরোপ প্রভৃতি। 2. নেহেরু পরবর্তী উদ্যোগ। 1970-এর দশকের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 1977 থেকে 1979 অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এগুলির মধ্যে অন্যতম হচ্ছে পণ্যমূল্য হ্রাস, ক্ষুদ্র শিল্পের প্রসারের উদ্যোগ প্রভৃতি। 1984 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী 1984 থেকে 1989 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী হয়ে ভারতের অর্থনৈতিক নীতিতে কিছু সংস্কার উদ্যোগ নেয়, কিন্তু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত তাকে সংস্কার কর্মসূচি থেকে পিছিয়ে আসতে হয়। 3. অর্থনৈতিক আঘাত। 1990 খ্রিস্টাব্দে ইরাক কুয়েত যুদ্ধ সহ বেশ কিছু আন্তর্জাতিক ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে কম বেশি আঘাত করে। ইরাক কুয়েত যুদ্ধের ফলে পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায়। এই আঘাত সবচেয়ে বেশি সংকটজনক অবস্থার সম্মুখীন হয় ভারতের অর্থনীতি। 4. দেউলিয়া রাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজনিত কারণে সেখানে কর্মরত প্রায় 1,80,000 ভারতীয় শ্রমিককে ভারত সরকার নিজে অর্থ ব্যয় করে দেশে ফিরিয়ে আনে। এই বিপুল সংখ্যক শ্রমিকদের মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক অর্থ ভারতে আসছে তা বন্ধ হয়ে যায়। এই সংকটজনক পরিস্থিতিতে 1990-এ ভারতের অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আন্তর্জাতিক অর্থভান্ডার ভারতকে 1991 খ্রিস্টাব্দে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করে। উদারীকরণ কর্মসূচি। 1991 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অর্থভান্ডার ভারতকে দেউলিয়া রাষ্ট্র বলে ঘোষণা করলে ভারত সরকার দেশে অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ কর্মসূচি গ্রহণ করে। এই সংস্কার কর্মসূচি গ্রহণে সর্বাধিক উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। পরবর্তীকালে ডক্টর মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হয়ে 2004 থেকে 2014 খ্রিস্টাব্দ এই সংস্কার কর্মসূচি চালিয়ে যান। এই সংস্কার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যেমন 1. কর ব্যবস্থার সংস্কার ঘটিয়ে শুল্ক এবং সুদের হার হ্রাস করা হয়। 2. বিভিন্ন একচেটিয়া অর্থনৈতিক কাজকর্মে অবসান ঘটানো হয়। 3. ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগের বাজারকে খুলে দেওয়া হয়। 4. অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ হ্রাস করা হয়। 5. অর্থনীতিতে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়। 6. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। 7. কর ব্যবস্থার সংস্কার সাধন করা। 8. আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র ছাড়া অন্যান্য সমস্ত উৎপাদনে বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের সুযোগ সুবিধা প্রদান করা হয়। ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কার কর্মসূচি সাধারণভাবে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। পরবর্তীকালে শাসক দলে পরিবর্তন ঘটল, দেশের সামগ্রিক উদারীকরণের গতিমুখ অপরিবর্তিত থাকে। উদারীকরণ কর্মসূচির সাফল্য। ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ করার সদর্থক প্রভাব পড়ে। দেশবাসী কিছুদিনের মধ্যে উদারীকরণ নীতি গ্রহণের সুফল পেতে শুরু করে। অর্থনৈতিক উদারীকরণ নীতির বিভিন্ন সুফলগুলো উল্লেখ করা হলো। 1. বাজার অর্থনীতি। অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের ফলে ভারতের মুক্ত বাজার অর্থনীতি গড়ে ওঠে। দেশে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আসে। 2. জিডিপির হার বৃদ্ধি। উদারীকরণের প্রভাবে ভারতীয় অর্থনীতিতে সর্বোচ্চ 9% জিডিপির হার বৃদ্ধি পায়। পৃষ্ঠ 407। 3. দারিদ্র্য হ্রাস। দেশের দারিদ্র্য হ্রাসের হার যথেষ্ট পরিমাণ হ্রাস পেয়েছে। 2009 খ্রিস্টাব্দ অনুসারে ভারতে প্রায় 30 কোটি মানুষ অতি দারিদ্র্য অবস্থার কবল থেকে মুক্ত হয়। 2. 4. জীবনযাত্রার মানোন্নয়ন। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে, সাক্ষরতার হার বৃদ্ধি পায় এবং খাদ্য সুরক্ষা অর্জিত হয়। এই উদারীকরণের ফলে গ্রামীণ বাসিন্দাদের তুলনায় শহরের বাসিন্দারা বেশি উপকৃত হয়েছে। 5. অর্থনৈতিক বৃদ্ধি। দ্রুততর অর্থনৈতিক বৃদ্ধির হারে বিশেষভাবে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে, বিশ্বে চীন প্রথম স্থানের অধিকারী। উপসংহার। অর্থনৈতিক উদারীকরণের সুফল পাওয়ার পর ভারত সরকার ও সহযোগীরা এই উদারনীতি চালিয়ে যাওয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছেন। ম্যাককিনসের মতে ভারতীয় অর্থনীতির প্রধান বাধাগুলো দূর করা সম্ভব হলে চীনের মতো
মতে ভারতের অর্থনীতিও বার্ষিক 10% হারে বৃদ্ধি পেতে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2012-13 আর্থিক বছরে আন্তর্জাতিক ঘটনাবলী প্রভাব ও অন্যান্য কারণে মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার মূল্য অনেকটাই হ্রাস পায়। তা সত্ত্বেও বিভিন্ন অর্থনীতিবিদ মনে করেন যে একবিংশ শতকের মধ্যে ভারতের বিশ্বের উদীয়মান অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত হবে এবং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশ্ন 30, সার্কের প্রতিষ্ঠা প্রেক্ষাপট উল্লেখ করো। সার্কের উদ্দেশ্য কী ছিল? দক্ষিণ এশিয়াটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে 1 ভারত, 2 বাংলাদেশ, 3 পাকিস্তান, 4 শ্রীলঙ্কা, 5 নেপাল, 6 ভুটান, 7 মালদ্বীপ, 8 আফগানিস্তান। সার্কের পর্যবেক্ষক নির্বাচিত হয়েছে চীন ও জাপান। 1987-তে সার্কের সদর দফতর নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থাপিত হয়। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট: 1985-র 8ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল নিম্নরূপ: 1 জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে কোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার সর্বপ্রথম উদ্যোগ নেওয়া হয় 1979-তে। এই বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1936 থেকে 1981 খ্রিস্টাব্দ। তিনি 1979 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং নিজে সক্রিয় উদ্যোগ নেন। 2 সার্ক গঠনের সিদ্ধান্ত: দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে ভারত ও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিদেশমন্ত্রীগণ বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে অনুপ্রাণিত হন। পরবর্তী কয়েক বছরে কলম্বো, কাঠমান্ডু, ইসলামাবাদ, ঢাকা প্রভৃতি স্থানে একাধিক সম্মেলনে মিলিত হয়। অবশেষে এসব দেশের বিদেশমন্ত্রীগণ 1983-তে দিল্লি সম্মেলনে সমবেত হয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের সিদ্ধান্ত নেন। 3 সার্কের প্রতিষ্ঠা: জিয়াউর রহমানের উদ্যোগে বাস্তবায়নের উদ্দেশ্যে 1985 খ্রিস্টাব্দে 7 থেকে 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। সার্কের উদ্দেশ্য: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী বলেছিলেন যে সার্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তার সদস্য রাষ্ট্রগুলির আত্মনির্ভরতার সমস্যার সমাধান, দারিদ্র্য দূরীকরণ, সাক্ষরতা প্রসার, অপুষ্টি ও রোগ দূরীকরণের সঙ্গে যুক্ত। সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে: 1 উন্নয়ন: দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়ন ঘটানো। 2 আত্মনির্ভরতা: সার্কের প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা এবং যৌথ আত্মনির্ভরতার শক্তি বৃদ্ধি করা। 3 উৎসাহ প্রদান: অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সক্রিয় সহযোগিতার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো উৎসাহিত করা হয়। 4 যোগাযোগ বৃদ্ধি: সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তথ্যের আদান প্রদান এবং যেসব দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। 5 জনকল্যাণ: দক্ষিণ এশিয়ার দেশগুলো জনগণের কল্যাণ সাধন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। 6 সহযোগিতা: সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কারিগরি, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। অন্যান্য উন্নয়নশীল দেশও সঙ্গেও এই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। 7 উন্নয়ন: দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির দ্বারা সার্কের সদস্যগুলোর অর্থনৈতিক বিকাশ, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নতি ঘটানো। 8 বোঝাপড়া: সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও সংবেদনশীলতা পরিবেশ তৈরি করা। 9 হস্তক্ষেপ না করা: সদস্য রাষ্ট্রগুলি ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষা করে এবং অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 10 নিরাপত্তা বিধান করা: দক্ষিণ এশীয় অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করা। 11 শান্তিপূর্ণ সহাবস্থান: সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। পৃষ্ঠা সংখ্যা 408। উপসংহার: নির্দিষ্ট শর্ত মেনে সার্কের নতুন সদস্য গ্রহণের ব্যবস্থা রয়েছে। শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে সার্কের প্রতিষ্ঠিত সদস্যগুলোকে সর্বসম্মত অনুমোদন দিতে হবে। সদস্যপদ গ্রহণে ইচ্ছুক রাষ্ট্রটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত হতে হবে। সার্কের সনদ মেনে চলা অঙ্গীকার করতে হবে ইত্যাদি। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি, কিন্তু বিশ্বের 1/5 জনসংখ্যা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে বসবাস করে। প্রশ্ন সংখ্যা 31। সার্ক কি? সার্কের সমস্যাগুলো কি কি? এই সংগঠনের সাফল্যগুলো আলোচনা করো। সার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন দেশের সমন্বয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। এগুলির মধ্যে অন্যতম হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। 1985 খ্রিস্টাব্দের 7-8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোকে নিয়ে সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়।
এই প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায়। বর্তমান সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের সদস্য সমস্যা বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্কের প্রতিষ্ঠা হলো। বহু ক্ষেত্রে সার্ক তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। যেমন 1. ভারত সম্পর্কে সন্দেহ। বিভিন্ন সময় সার্কভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক অসন্তোষ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভারত সম্পর্কে প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলির মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। জনশক্তি, অর্থনীতি, সামরিক শক্তিতে বলীয়ান ভারত সম্পর্কে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশগুলো সন্দেহ পোষণ করে থাকে। এরূপ অন্তর্দ্বন্দ্ব সার্কের শক্তি বৃদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 2. চীনের সঙ্গে আঁতাত। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান প্রভৃতি ক্ষুদ্র দেশগুলো অনেক সময় ভারত সম্পর্কে বিভিন্ন বিষয়ে সন্দিহান হয়ে চীনের সঙ্গে আঁতাত গড়ে তুলেছে। ফলে সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাসভঙ্গ হয়েছে। 3. ভারত-পাক সম্পর্ক। সার্কের সাফল্যের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের অস্থির ও বিরোধিতাপূর্ণ সম্পর্ক যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কাশ্মীরকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে বিরোধ। 1997 ভারতের কার্গিলে পাক সেনাদল অনুপ্রবেশ ঘটনা দুদেশের সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটায়। আঞ্চলিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা, সামরিক প্রতিযোগিতা, সংঘর্ষ প্রভৃতি ঘটনার প্রভাব সার্কের অভ্যন্তরে যথেষ্ট বাধা সৃষ্টি করেছে। 4. সন্ত্রাসবাদী কার্যকলাপ। ভারতীয় উপমহাদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী কার্যকলাপ সার্কের কার্যকলাপে যথেষ্ট ব্যাঘাত ঘটায়। তামিল জঙ্গি হানায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রেমদাসার মৃত্যু। ভারতে বাবরি মসজিদ ধ্বংস। ভারতে পাক ISI এর গুপ্তচর বৃদ্ধি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ। 1993 মুম্বাই বিস্ফোরণ, বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদ প্রভৃতি ঘটনা সার্কের বিভিন্ন শীর্ষ সম্মেলনে যথেষ্ট প্রভাব ফেলে। 5. তামিল জঙ্গি সমস্যা। শ্রীলঙ্কায় তামিল জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রচ্ছন্ন বিরোধ সৃষ্টি করে। তামিল জঙ্গিবাদী কার্যকলাপের ঘটনায় শ্রীলঙ্কা সন্দেহ করে যে কার্যকলাপের প্রতি ভারতের মদত রয়েছে, ফলে ভারত শ্রীলঙ্কার সম্পর্কে অবনতি ঘটেছে, যা পরোক্ষভাবে সার্কের শক্তি দুর্বল করে। 6. ভারসাম্য নষ্ট। সার্কের সদস্যভুক্ত ক্ষুদ্র বৃহৎ রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে ব্যবধান, প্রাকৃতিক সম্পদে অসম বন্টন প্রভৃতি ঘটনা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট করেছে। দুর্বল রাষ্ট্রগুলি ভারতের তুলনায় খুবই অনগ্রসর হওয়ায় সার্কের অগ্রগতি ব্যাহত হচ্ছে। 7. মতভেদ। সার্কের কর্মপদ্ধতি কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ রয়েছে। এই মতভেদ সার্কের সমস্যা যথেষ্ট বৃদ্ধি করে। 8. সহযোগিতার অভাব। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অনেক সময় সহযোগিতার অভাবের ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে না এবং দেশগুলোর উন্নয়নে অগ্রগতি ব্যাহত হচ্ছে। সার্কের সাফল্য। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সার্কের প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সদস্য রাষ্ট্রগুলির নানাবিধ সমাধানে বিভিন্ন বিষয়ে সাফল্যের ক্ষেত্রে সার্ক যথেষ্ট কৃতিত্ব দেখায়। এতদিন পর্যন্ত সার্কের উল্লেখযোগ্য সাফল্যের দিকগুলো হচ্ছে: 1. সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক আদান প্রদান ও বাণিজ্যিক সহযোগিতা যথেষ্ট বৃদ্ধি পায়। 2. পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে যথেষ্ট সাফল্য আসে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা খুবই প্রশংসাযোগ্য। 3. দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য সার্ক বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে। খাদ্য নিরাপত্তা বিষয়ে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। 5. শিশুকন্যাদের কল্যাণের উদ্দেশ্যে সার্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। 6. কাঠমান্ডুতে সার্কের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করে সার্কের কর্মসূচিকে বাস্তবায়িত করার সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে।